রাত ৩টার পর মাদ্রাসার ছাদে কেউ হেঁটে বেড়ায়। রাত ঠিক ৩:০৭। এই সময়টা আমার কোনোদিন পছন্দ ছিল না। মাদ্রাসার ঘড়িটা যখন ৩টে পার হতো, মনে হতো বাতাসের ভেতর কিছু বদলে যায়। সব শব্দ যেন হঠাৎ থেমে যায়, আবার অদ্ভুত কিছু শব্দ শুরু হয় যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। আমি তখন মাদ্রাসার নতুন ছাত্র, নাম আমার ইয়াসিন। গ্রামের মানুষজন আমাকে এখানে পাঠিয়েছিল আল্লাহর পথে মানুষ হবে এই আশায়, কিন্তু কেউ জানতো না এই মাদ্রাসার ছাদে এমন কিছু আছে যা মানুষের পথে না, অন্য কিছুর পথে নিয়ে যায়। মাদ্রাসার পরিবেশ। আমাদের মাদ্রাসাটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। পেছনে বিশাল কবরস্থান, ডানে ঝোপঝাড় আর বটগাছ, আর সামনে একটা পুরনো পুকুর যার পানি দিনের বেলাও কালচে দেখাতো। হুজুররা বলতেন, রাতে দরকার না হলে বাইরে যেও না, কিন্তু কেউ বলেননি কেন। প্রথম রাতেই আমি ঘুমাতে পারিনি। নতুন জায়গা, অচেনা মানুষ, চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ খট 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 শব্দটা যেন ছাদের দিক থেকে আসছে। আমি ভাবলাম হয়তো কোনো বিড়াল, কিন্তু সমস্যা একটাই, ছাদে ওঠার দরজাটা ভেতর থেকে তালাবদ্ধ। আমি পাশের বিছানায় থাকা ছেলেটাকে ডাকলাম, রহিম, শুনছিস? রহিম চোখ খুলল, মুখ ফ্যাকাশে, ফিসফিস করে বলল, চুপ কর, শুনে ফেলবে। আমি বললাম, কে? রহিম আর কিছু বলল না, শুধু কম্বলের ভেতর দুকে পড়ল। শব্দটা আবার এলো, এইবার শব্দটা পরিষ্কার, খট খট খট, যেন কেউ খালি পায়ে হাঁটছে। আমি বুকের ভেতর কাঁপুনি টের পেলাম, ঘড়ির দিকে তাকালাম, ৩:১২। ঠিক তখনই ছাদ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ইয়াসিন। আমি জমে গেলাম। এই মাদ্রাসায় আমার নাম জানে এমন কেউ নেই। হুজুরের সতর্কবাণী। পরদিন ফজরের পর সাহস করে হুজুরকে জিজ্ঞেস করলাম। হুজুর অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, রাত ৩টার পর ছাদের কথা শুনলে কানে তুলো দেবে আর নামাজ পড়বে। আমি বললাম, কেন হুজুর? হুজুরের গলা ভারী হয়ে গেল, কারণ ওটা ছাত্র ছিল, কিন্তু মানুষ ছিল না পুরোপুরি। এই কথা বলেই হুজুর উঠে চলে গেলেন। পুরনো গল্প, ইঙ্গিত। সেদিন রাতে রহিম আমাকে আস্তে করে বলল, ২০ বছর আগে এক ছাত্র ছাদ থেকে পড়ে মারা যায়। সবাই বলে সে লাফ দেয়নি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে? রহিম কাঁপা গলায় বলল, রাত ৩টের পর সে এখনো হাঁটে, কাউকে খোঁজে। ঠিক তখনই ছাদ থেকে আবার শব্দ, খট খট, আর একটা চাপা কণ্ঠ, আমি পড়ে যাইনি, আমাকে ফেলা হয়েছিল। সেই রাতে আমি বুঝে গিয়েছিলাম, এই মাদ্রাসায় আমি শুধু পড়তে আসিনি, আমি এসেছি একটা অসম্পূর্ণ মৃত্যুর গল্প শুনতে। সেই রাতের পর আমি আর আগের মতো ছিলাম না। ঘুমোতে গেলেই মনে হতো কেউ আমাকে দেখছে। চোখ বন্ধ করলেই মনে হতো ছাদের উপরে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আমার বিছানার মাথার ওপর। অদ্ভুত পরিবর্তন। আগে রাত ৩টে বাজলে আমি ঘুমিয়ে থাকতাম, কিন্তু এখন ঘড়ি না দেখেও বুঝে যেতাম সময় হয়ে গেছে। ঠিক ৩টের কিছু পরে বাতাস ভারী হয়ে যেত। মাদ্রাসার ফ্যান ঘুরত, কিন্তু বাতাস দিত না। মনে হতো ঘরের ভেতর বাতাস নয়, কেউ নিঃশ্বাস নিচ্ছে। ছাদের দরজা। মাদ্রাসার ছাদের দরজাটা ছিল পুরনো লোহার। দিনের বেলায় সবসময় তালা মারা থাকত, চাবি থাকত শুধু বড় হুজুরের কাছে। কিন্তু সেই রাতে ঘুম ভেঙে দেখি দরজার দিক থেকে চিক চিক শব্দ। আমি উঠে বসলাম। রহিম ফিসফিস করে বলল, শুনছিস? আমি মাথা নাড়লাম। দুজনেই জানতাম এই শব্দ কোনো তালার না, এই শব্দ ধীরে ধীরে খোলার শব্দ। ঠক একটা শব্দ, তারপর করড়। দরজাটা পুরো খুলে গেল, কিন্তু দরজার সামনে কেউ নেই। তবুও মেঝেতে ভিজে পায়ের ছাপ, ছাপগুলো সোজা যাচ্ছে ছাদের সিঁড়ির দিকে। রহিমের গলা কাঁপছে, ইয়াসিন, ও আজ কাউকে ডাকছে। আমি প্রশ্ন করলাম, কাকে? রহিম ফিসফিস করে বলল, যাকে নিয়ে যাবে। নিষেধ ভাঙা। হুজুররা শতবার নিষেধ করেছেন, রাতে ছাদে ওঠা যাবে না, কিন্তু মানুষ যখন ভয় পায় তখন কৌতূহল ভয়কে হার মানিয়ে দেয়। আমি ধীরে ধীরে সিঁড়ির প্রথম ধাপে পা রাখলাম।
সিঁড়িটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, যেন দিনের আলো কোনোদিনই এখানে পড়েনি। ছাদের ওপরে, ছাদে উঠেই আমার বুক কেঁপে উঠল। চারদিক নিস্তব্ধ, কিন্তু নিস্তব্ধতার মাঝেও একটা শব্দ, ঘট ঘট। এবার আর কল্পনা না, ছাদের একপাশে একটা ছায়া হাঁটছে, মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ না। পা দুটো মাটিতে পড়ছে না, মুখটা ঝুলে আছে, ঘাড়টা একপাশে বাঁকা। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সেই কণ্ঠ, ছায়াটা হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো। কণ্ঠটা এবার পরিষ্কার, তুই কি জানিস আমি কিভাবে মরেছিলাম? আমার চোখ দিয়ে পানি পড়ছে, মাথা নাড়ার শক্তিও নেই। ও আবার বলল, আমি পড়ে যাইনি, আমাকে ফেলা হয়েছিল। ঠিক তখনই আমার কানে ভেসে এলো আজানের মতো আওয়াজ, কিন্তু কোনো মসজিদ থেকে না, ওর মুখ থেকেই। অজ্ঞান, এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল ফজরের আজানের সময়। আমি নিচে পড়ে আছি, ছাদের দরজা আবার তালাবদ্ধ, চারদিকে লোকজন। বড় হুজুর আমার দিকে তাকিয়ে শুধু একটাই কথা বললেন, ও তোমাকে ছুঁয়েছে। সেদিন দুপুরে আরেকটা খবর এলো, মাদ্রাসার এক ছাত্র কাসেম রাত থেকে নিখোঁজ। তার বিছানা খালি, চাদরে ভিজে পায়ের ছাপ, ছাপগুলো গিয়ে থেমেছে ছাদের দরজার সামনে। বড় হুজুর কাঁপা গলায় বললেন, 20 বছর আগে ঠিক এইভাবেই আরেকজন হারিয়ে গিয়েছিল। আমি তখন বুঝলাম, ও শুধু হাঁটে না, ও কাউকে নিয়ে যায়। সেই রাতে আমি নিজের কানে শুনেছিলাম, পরের জন তুই। কাসেম নিখোঁজ হওয়ার পর মাদ্রাসার ভেতরের বাতাসটাই বদলে গেল। আগে যেখানে ছাত্রদের হাসি, কোরআন তেলাওয়াত, পড়ার শব্দ ছিল, এখন সেখানে শুধু ফিসফাস। সবাই নিচু গলায় কথা বলে, কেউ কারো চোখে চোখ রাখে না, কারণ সবাই জানে পরের জন কে হবে কেউ জানে না। কাসেমের বিছানা। আমি সাহস করে কাসেমের ঘরে ঢুকলাম। বিছানাটা এলোমেলো না, যেন সে নিজে উঠে গিয়ে আর ফেরেনি। কিন্তু একটা জিনিস আমার চোখে পড়ল, বিছানার নিচে একটা পুরনো কাগজ। আমি তুলে নিলাম। কাগজে কাঁপা হাতের লেখা, রাত 3টের পর ও আমাকে ডাকছে। ও বলে, আমার জায়গাটা তুই নে, আমি আর থাকতে পারছি না। আমার বুকের ভেতর কেমন জানি করে উঠল। মানে ও একজন নয়, ও বদলি চায়। বড় হুজুরের ঘর। সন্ধ্যের পর আমি একা একা বড় হুজুরের ঘরের সামনে গেলাম। ভেতর থেকে চাপা কথা আসছে। একজন বলছে, এবার বেশি দূর যাবে তো না? বড় হুজুরের গলা ভারী, যতদিন সত্য ঢাকা থাকবে ও হাঁটতেই থাকবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সত্য? কিসের সত্য? পুরনো নথি। রাতে ঘুম আসছিল না। রহিম ফিসফিস করে বলল, তুই জানিস পুরনো অফিস ঘরে কেউ যায় না? আমি মাথা নাড়লাম। সে বলল, ওখানে 20 বছর আগের কাগজপত্র আছে। আমরা দুজন চুপচাপ পুরনো অফিস ঘরে ঢুকলাম। ধুলো, মাকড়সার জাল, এক কোণে কাঠের আলমারি, ভেতরে একটা রেজিস্টার, তারিখ লেখা 19 বছর আগের। সেই নাম। রেজিস্টারের এক পাতায় চোখ আটকে গেল। নাম মুজাহিদ, কারণ ছাদ থেকে পড়ে মৃত্যু। কিন্তু নিচে ছোট করে লেখা, ঘটনাটি গোপন রাখা হবে। আমার মাথার ভেতর ঝাঁকুনি খেল। রহিম ফিসফিস করে বলল, মুজাহিদি ও। আরও পড়লাম, মুজাহিদ ছিল মেধাবী, কিন্তু সে এক রাতে একজন হুজুরের বিরুদ্ধে অভিযোগ তোলে। অভিযোগ ছাত্রদের ওপর নির্যাতন। সেই অভিযোগের পরের সপ্তাহেই মুজাহিদ মারা যায়। আমি কাঁপতে কাঁপতে বললাম, ওকে ফেলা হয়েছিল। রহিম চোখ নামিয়ে বলল, আর সবাই চুপ ছিল। ঠিক তখনই পুরো ঘরে হঠাৎ বাতাস বন্ধ। ফ্যান ঘুরছে, কিন্তু শব্দ নেই। আর পেছন থেকে একটা কণ্ঠ, শেষমেশ জানলি তো? মুখোমুখি। আমি ঘুরে দাঁড়ালাম। দরজার সামনে এসে দাঁড়িয়ে, মুখটা আধা ঝুলে, চোখ দুটো ফাঁকা। মুজাহিদ। সে ধীরে ধীরে বলল, আমি বিচার চাইনি, আমি বদলি চেয়েছিলাম। আমি চিৎকার করলাম, কেন? ও এগিয়ে এলো। মেঝেতে পা পড়ছে না, কারণ কেউ শাস্তি পায়নি। আর যতদিন কেউ শাস্তি পাবে না, ততদিন আমি ছাদে হাঁটব। কাসেম কোথায়? আমি সাহস করে প্রশ্ন করলাম, কাসেম কোথায়? মুজাহিদের ঠোঁট বাঁকা হাসিতে উঠল, সে এখন আমার জায়গায়। নিচে তাকাস তো? আমি জানলা দিয়ে নিচে তাকালাম। কবরস্থানের পাশে একটা নতুন মাটি খোঁড়া, কোনো নাম নেই। অভিশাপ। মুজাহিদ শেষবার বলল,
ইয়াসিন, তুই সত্য জানিস। এখন দুটো রাস্তা। এক, সবাইকে বলবি তুই রাত 3টায় তুই আমার সাথে হাঁটবি। বলেই সে মিলিয়ে গেল। সেই রাতে আমি বুঝে গিয়েছিলাম এই গল্প শুধু ভয়ের না, এই গল্প অপরাধের। আর অপরাধের শেষ না হলে ছাদের পায়ের শব্দ কখনো থামে না। সেই রাতের পর আমি আর নিজেকে আগের মতো ভাবতে পারলাম না। আমি জানতাম, আর জানা মানে আমি এখন বিপদ। সকালটা অস্বাভাবিক। ফজরের আজান শেষ হতেই বড় হুজুর আমাকে ডাকালেন। ঘরে ঢুকতেই বুঝলাম আমি একা না, 3জন হুজুর। দরজা ভেতর থেকে বন্ধ। বড় হুজুর ধীরে ধীরে বললেন, ইয়াসিন, তুই ছাদে উঠেছিলি তাই না? আমি চুপ, আর চুপ থাকাই ছিল আমার স্বীকৃতি। একজন হুজুর চাপা গলায় বলল, ও কি কিছু বলেছে? আমি মাথা তুললাম, বললাম, মুজাহিদ নির্দোষ ছিল। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা, ভয় আর রাগ। বড় হুজুরের মুখ বদলে গেল। তিনি ধমক দিয়ে বললেন, এই নাম আর বলবি না। আমি কাঁপলেও থামলাম না। ওকে ফেলা হয়েছিল। আর কাশেমও ঠাস একটা চড়। আমার কান ঝনঝন করে উঠল। বড় হুজুর দাঁতে দাঁত চেপে বললেন, কিছু সত্য বের হলে আরও লাশ পড়ে। এই কথাটা আমার রক্ত ঠান্ডা করে দিল। নজরবন্দি। সেদিন থেকেই আমাকে আলাদা করে রাখা হলো। ছাদ ধারে কাছেও যেতে পারি না। রাত হলে ঘরের বাইরে তালা। কিন্তু তারা ভুলে গিয়েছিল তালা মানুষ আটকায়, অশরীরীকে না। রাত 3:33। ঘুম ভাঙল চেনা শব্দে, খট খট খট। এবার শব্দটা ছাদ থেকে না, আমার ঘরের দরজার সামনে। আমি কম্বলের ভেতর গুটিয়ে গেলাম। তারপর দরজার ওপাশ থেকে একটা ফিসফিস, সত্য বললে কষ্ট বাড়ে ইয়াসিন। দরজার ফাঁক দিয়ে কালো ছায়া ঢুকতে লাগল। ঘরের তাপমাত্রা এক মুহূর্তে নেমে গেল। মুজাহিদের সতর্কতা। ছায়াটা পুরো রূপ নিল। মুজাহিদ, সে আমার সামনে দাঁড়িয়ে বলল, ওরা তোকে চুপ করাতে চাইবে। আমি কাঁপা গলায় বললাম, আমি কি করব? সে আমার কানের কাছে এসে ফিসফিস করল, যা দেখেছিস কাল ফজরের আগে ছাদের মেঝেতে লিখে দে। আমি প্রশ্ন করলাম, কি লিখব? ওর কণ্ঠ এবার ভারী। ওর মৃত্যুর সত্য, হুমকি। মুজাহিদ মিলিয়ে যেতেই দরজায় আবার শব্দ, এবার মানুষের। এক হুজুর বলল, ইয়াসিন, দরজা খোল। আমি কিছু বলার আগেই দরজা খুলে গেল। তিনি ঠান্ডা গলায় বললেন, আজ রাতটা মনে রাখবি। তার চোখে ভয় না, সতর্কতা। ছাদের লেখা। ফজরের ঠিক আগে আমি সুযোগ পেলাম। ছাদে উঠে হাত কাঁপিয়ে লিখলাম, মুজাহিদ আত্মহত্যা করেনি, তাকে ফেলা হয়েছিল। সত্য লুকোনো হয়েছে। লেখা শেষ হতেই চারদিক হঠাৎ অন্ধকার। পেছনে দাঁড়ানো কণ্ঠ, ভুল করলি। আমি ঘুরে দেখি একজন হুজুর, আর তার ঠিক পেছনে মুজাহিদ। দুজন একসাথে। হুজুর কিছু বলার আগেই তার পা পিছলে গেল। ছাদের কিনারা। এক মুহূর্তের চিৎকার, তারপর নীরবতা। আমি জমে দাঁড়িয়ে রইলাম। মুজাহিদ আমার দিকে তাকিয়ে শুধু বলল, একজন গেল, কিন্তু গল্প শেষ না। সেই দিন থেকে মাদ্রাসার ছাদে 2 ধরনের পায়ের শব্দ শোনা যায়, একটা মৃতের, আরেকটা সত্যের ভারে পড়ে যাওয়া মানুষের। যে হুজুরটা ছাদ থেকে পড়ে মারা গেল, তার লাশটা ভোরের আগেই নামিয়ে নেওয়া হয়। আজান পড়ে কোরআন খতম হয়, কিন্তু কেউ উচ্চস্বরে কিছু বলে না। মাদ্রাসার ভেতরে শুধু একটাই কথা ঘুরছে, দুর্ঘটনা। কিন্তু আমি জানি, মুজাহিদ জানে, আর ছাদ জানে ওটা দুর্ঘটনা ছিল না। তদন্ত শুরু। দুপুরের দিকে থানার 2জন পুলিশ এলো। তারা ছাদ দেখল, রেলিং দেখল, কিন্তু যে জায়গায় আমি লিখেছিলাম সেখানে কিছুই নেই। মেঝে পরিষ্কার, একদম নতুন করে ধোয়া। এক পুলিশ জিজ্ঞেস করল, এখানে আগে কিছু লেখা ছিল? বড় হুজুর শান্ত গলায় বললেন, ছেলেটা অসুস্থ, ভয় পেয়ে কল্পনা করে। আমার দিকে তাকিয়ে একদম এমন দৃষ্টি দিলেন যেন চোখ দিয়েই বলছেন, একটা কথাও বলিস না। রহিমের পরিবর্তন। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ঘটল সেই দিন রাতে। রহিম, যে আমার পাশে ছিল, যে সব জানত, সে হঠাৎ বদলে গেল। আমার সাথে কথা বলা বন্ধ, চোখে চোখ রাখে না। রাতে আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তুই ঠিক আছিস? সে ধীরে মাথা তুলল। তার চোখে ঘুম নেই। সে শুধু একটাই কথা বলল, ও আজ আমার কাছে আসবে। আমি শিউরে উঠলাম। রাত 3:17। ঘুম ভাঙল হঠাৎ কান্নার শব্দে। রহিমের বিছানা খালি, দরজার সামনে ভেজা পায়ের ছাপ। ছাপগুলো যাচ্ছে ছাদের দিকে।
আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ল না। ছাদ থেকে তখন 2 ধরনের শব্দ, খট খট, আর একটা হেঁটে যাওয়ার ভারী শব্দ। 2 জন হাঁটছে। রহিমের শেষ কথা। আমি সিঁড়ির নিচ থেকে চিৎকার করলাম, রহিম! ওপর থেকে একটা কাঁপা কণ্ঠ, ইয়াসিন, আমি আর পারছি না। তারপর আরেকটা কণ্ঠ, চেনা, এবার তোদের একজন যাবে। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ধপ, কিছু একটা পড়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। দ্বিতীয় দুর্ঘটনা। পরদিন ঘোষণা এলো, এক ছাত্র ছাদ থেকে পড়ে আহত হয়েছে, তাকে বাড়ি পাঠানো হয়েছে। কিন্তু আমরা জানতাম রহিম আর ফিরবে না। তার খাট খালি, তার বইগুলো নেই, তার নাম রেজিস্টার থেকে কাটা, যেন সে কখনো ছিলই না। মুজাহিদের শেষ সতর্কতা। সেই রাতেই মুজাহিদ আবার এলো। তার মুখ এবার শান্ত না, ভয়ঙ্কর রাগ। সে বলল, ওরা এখনো শাস্তি পায়নি, তাই বদলি চলবে। আমি কাঁপা গলায় বললাম, কতজন? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, যতজন চুপ থাকবে। তারপর সে আমার কানে এমন কিছু বলল যা শুনে আমার বুক থমকে গেল। শেষ বদলি, তুই নিজে। সিদ্ধান্ত। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি পালাবো না, আমি চুপও থাকবো না, আমি সত্য বলবো সবাইকে। যদি মরতেই হয়, সত্য নিয়েই মরব। কারণ আমি জানি, যদি আমি চুপ থাকি, রাত 3টের পর ছাদে হাঁটা কখনো থামবে না। মাদ্রাসার ছাদে এখন আর 1 জন না, 3 জন হাঁটে, আর 4র্থ জনের নাম লিখে রাখা আছে, ইয়াসিন। সেই রাতেই আমি বুঝে গিয়েছিলাম, আমি আর এই মাদ্রাসায় সাধারণ ছাত্র নই। আমি এখন একটা জীবন্ত প্রমাণ। আর প্রমাণ যতদিন বেঁচে থাকে, অপরাধ ততদিন ঘুমায় না। পালানোর চেষ্টা। মাগরিবের পর আমি ব্যাগ গোছালাম। 2টা কাপড়, একটা কোরআন আর মায়ের দেয়া ছোট তাবিজ। রহিমের খালি বিছানার দিকে তাকিয়ে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি ফিসফিস করে বললাম, আমি বাঁচিয়ে তোদের কথা সবাই জানবে। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ, ঠাস। আমি ঘুরে দেখি, বড় হুজুর। তার চোখে আজ আর ভদ্রতা নেই, বড় হুজুরের স্বীকারোক্তি। তিনি ধীরে ধীরে বললেন, মুজাহিদ বেশি জানত। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাই তাকে মেরে ফেললেন? হুজুর দীর্ঘশ্বাস ফেললেন। আমরা সবাই মিলে ধাক্কা দিয়েছিলাম। এই কথাটা শোনার পর আমার মাথার ভেতর কিছু ভেঙে গেল। তিনি আবার বললেন, আমরা ভেবেছিলাম মরে গেলে সব শেষ হবে। তার চোখ নামল। কিন্তু কিছু মৃত্যু শেষ হয় না। রাত ঘনিয়ে এলো। আমাকে আর পালাতে দিল না। দরজা বন্ধ, বাইরে পাহারা, ঘড়ির কাঁটা এগোচ্ছে। 2:58, 2:59। হঠাৎ সব লাইট নিভে গেল। পুরো মাদ্রাসা একসাথে অন্ধকার। ঠিক 3টে বাজতেই খট খট খট। এবার শব্দ শুধু ছাদে না, সিঁড়ি, করিডর, আমার ঘরের চারপাশে। আমি কোরআন খুলে পড়তে শুরু করলাম। হাত কাঁপছে, জিহ্বা জড়িয়ে যাচ্ছে। সবাই হাজির। দরজা নিজে নিজে খুলে গেল। ছায়াগুলো ঢুকতে লাগলো। মুজাহিদ, কাসেম, রহিম, 3 জন। তাদের পা মাটিতে পড়ছে না। মুজাহিদ বলল, শেষ বদলি প্রস্তুত। আমি চোখ বন্ধ করে বললাম, আমি বদলি না, আমি সাক্ষী। ঘর কেঁপে উঠল। ছাদের দিকে টানা। অদৃশ্য শক্তি আমাকে টানতে লাগলো। আমি মেঝেতে পড়ে গেলাম। হাত দিয়ে দরজার চৌখাট ধরলাম। তখনই হঠাৎ চারপাশে আজানের ধ্বনি। কিন্তু কোনো মসজিদ থেকে না, 4 জন ছাত্রের কণ্ঠে একসাথে, ছাদে শেষ বিচার। আমি ছাদে দাঁড়িয়ে আছি, চারদিকে ছায়া, নিচে অন্ধকার। মুজাহিদ সামনে এসে দাঁড়ালো। সে বলল, একটা কথা বললেই সব শেষ হবে। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, সত্যটা সবাইকে বলবি। আমি জোরে চিৎকার করলাম, মুজাহিদকে হত্যা করা হয়েছিল। কাসেম, রহিম ওরাও ঢাকতে গিয়ে মরেছে। আমার কণ্ঠ পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ল। ফলাফল, হঠাৎ ভয়ঙ্কর বাতাস, ছায়াগুলো চিৎকার করে উঠল। একটার পর একটা মাটিতে মিলিয়ে গেল। শেষে শুধু মুজাহিদ। সে আমার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এবার আমি ঘুমাবো। সকাল। ফজরের আজানে আমি ছাদেই বসেছিলাম। নিচে পুলিশ, গ্রামের মানুষ, বড় হুজুর হাতকড়া পরা।
ছাদে আর কোনো পায়ের শব্দ নেই। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ কিছু সত্য প্রকাশ পেলে জায়গা বদলায়, কিন্তু অভিশাপ না। বড় হুজুর গ্রেপ্তার হওয়ার পর মাদ্রাসাটা কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। পুলিশ কেস, পত্রিকায় খবর, সবাই বলল অবশেষে ন্যায় বিচার হয়েছে। কিন্তু যারা রাত 3টে দেখেছে তারা জানে ন্যায় বিচার আর মুক্তি এক জিনিস না। আমি কোথায় আছি এখন? আমি বাড়িতে, গ্রামে। মানুষ আমাকে দেখে ভয় পায় না, কিন্তু চোখে প্রশ্ন নিয়ে তাকায়। আমি আগের মতো ঘুমাই না, কারণ রাত 3টের আগেই আমার ঘুম ভেঙে যায়। ঘড়ি না দেখেও জানি সময় হয়ে গেছে। প্রথম শান্ত রাত পরে, প্রথম কয়েকদিন কিছুই হয়নি, কোনো শব্দ না, কোনো ছায়া না। আমি ভেবেছিলাম সব শেষ। মুজাহিদ কথা রেখেছে। আবার শব্দ। সপ্তম রাতে আমি শুনলাম খট খট, আমার নিজের ঘরের ছাদে। আমি ঘেমে উঠে বসলাম। এই বাড়িতে তো কোনো ছাদেই কেউ ওঠে না। আমি ফিসফিস করে বললাম, মুজাহিদ। কোনো উত্তর নেই, কিন্তু শব্দ থামেনি। নতুন সত্য। পরদিন জানতে পারলাম মাদ্রাসা বন্ধ হলেও ওই জায়গায় রাতে এখনো কেউ যায় না। গ্রামের মানুষ বলে ছাদে না, এখন পুরো জায়গাটাই হাঁটে। আমি বুঝে গেলাম অভিশাপ জায়গার না, অভিশাপ মানুষের নীরবতার। শেষ দেখা সেই রাতেই আমি আবার তাকে দেখলাম, যত্নে না, জেগে। মুজাহিদ আমার বিছানার পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার সে একা না, তার পেছনে আরো অনেক ছায়া, অচেনা মুখ, অচেনা কণ্ঠ। সে শান্ত গলায় বলল, এক জায়গার সত্য বের হলে অন্য জায়গার সত্য ডাকে। আমি কাঁপা গলায় বললাম, আমার কাজ তো শেষ। সে আমার দিকে তাকিয়ে বলল, না ইয়াসিন, তোর কাজ এখন শুরু। মুজাহিদ মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে আমার কানে ফিসফিস করে বলে গেল, রাত 3টের পর যেখানে অন্যায় চাপা পড়ে সেখানে আমরা হাঁটি। ঠিক তখনই আমার মোবাইলে নোটিফিকেশন, টিং টিং টিং। 3টে, আর ছাদের ওপরে খট খট খট। গল্পটি কেমন লাগলো? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।